এবার ভারতকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এইদিকে সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December. যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। এগুলো আবার একটু অতিরঞ্জিত কথাবার্তা। কখনোই ভারতের সাথে যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করবে এটা আপনাকে স্বীকার করতে হবে। তবে আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হয়তো লড়াই করব। আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও আপনাদের দেশে রুখে দাঁড়ান। ট্রাম্প তো মোদিকে বিপদে ফেলে দিল। তো বাংলাদেশের যারা বঙ্গবন্ধু সৈনিক, ট্রাম্প মোদিকে কিভাবে বিপদে ফেললো এটা বলবো, তার আগে আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমি না বলে পারতেছি না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ভারত নানানভাবে চক্রান্ত করতেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভারত আবারও নতুন একটি কৌশল বের করেছে বাংলাদেশের সঙ্গে সংঘাতে যাওয়ার জন্য। দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবাক হবেন। এইদিকে আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কঠিন হুমকি দিয়েছেন। নরেন্দ্র মোদীকে বিপদে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক শ্রোতা, এদিকে আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, জানা অজানা সকল বিষয় নিয়ে। আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। একথা একদম একটা ছোট বাচ্চাও আজকের দিনে বুঝতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত যেই ভূমিকা রেখেছে তা আসলে অনস্বীকার্য। শুধুমাত্র ভারতের যে আপনার পলাতক যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তা না, আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করা অথবা বাংলাদেশের ক্ষমতার মসনদে শুধুমাত্র আওয়ামী লীগকে দেখতে চায় সম্ভবত আপনার ভারত। আর যার কারণে গেল 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাবার পর নানানভাবে বাংলাদেশের যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা সেইখানে একটা প্রধান ইস্যু হিসেবে দাঁড়িয়েছে ভারত। গেল 16 বছর বিভিন্নভাবে বাংলাদেশের নির্বাচন বলেন, এখানে কে অংশগ্রহণ নিবে না নিবে সেটা নিয়ে আভ্যন্তরীণ চাপ বলেন, বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি বলেন, সকল কিছুতেই একটা হস্তক্ষেপ ভারতের ছিল। তো দীর্ঘদিন যাবৎ এই যে হস্তক্ষেপ, তো যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ, বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু নীরব পলাতক, তো বাকি যে অংশগুলো বরাবরই তারা ভারতের সাথে একটা বিরোধী অবস্থানে কিন্তু ছিল। তো সেই জায়গা থেকে এখন প্রকাশ্যে ভারত সম্পর্কে নানান ধরনের বক্তব্য দিচ্ছে। কেউ কেউ বলছেন, চরমোনাই পীরের অনুসারী যারা আছেন বা চরমোনাই পীর নিজেও বলছেন, যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। এগুলো আবার একটু অতিরঞ্জিত কথাবার্তা। কখনোই ভারতের সাথে যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করবে এটা আপনাকে স্বীকার করতে হবে। তবে আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হয়তো লড়াই করব, এটা হইতে পারে, কিন্তু জয়টা সম্ভব না। তো এই অবস্থার মধ্যে ভারত বাংলাদেশকে সরাসরি আক্রমণ করবে না, টেকনিক্যালি তারা বাংলাদেশ নিয়ে খেলছে। ভারত যেহেতু পরাশক্তির একটা দেশ, এই মুহূর্তে তাদের সাথে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর একটা ভালো সম্পর্ক আছে। তাদের মিডিয়াগুলো ইন্টারন্যাশনাল লেভেলে বিট করে। বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষই দেখে না, ইন্টারন্যাশনাল দেখা তো দূরের কথা। বা আমাদের ধরেন সরকারেরও বিভিন্ন উইংস যখন বক্তব্য দেয়, এগুলো আসলে বাংলাদেশের মানুষও ঠিকমতো শোনে না, আর আন্তর্জাতিক অঙ্গনে মানুষ শুনবে দূরের কথা। কিন্তু ভারতে যখন মমতা অথবা ধরেন মোদি অথবা তাদের বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য দেয়, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াগুলো সেটাকে কাভার করে আর সেখানে নানান কিছু চলে আসে। তো এই অবস্থায় বাংলাদেশ নিয়ে একটা নতুন খেলা কিন্তু শুরু করেছে ভারত। আর আমাদের জায়গা থেকে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বার্থে এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। কিছু করার নাই, কে কোন কোন দলের রাজনীতি করে ডাজন্ট ফ্যাক্ট। যখন দেশ নিয়ে প্রশ্ন আসবে তখন দেশের পক্ষে কথা বলতে হবে। দর্শক, এই আভ্যন্তরীণ অস্থিরতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের মিডিয়াগুলি, ভারতের মন্ত্রীগুলা, ভারতের বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা নানান ধরনের মিথ্যা তথ্য প্রোপাগান্ডা কন্টিনিউ তারা দিচ্ছেন। পাশাপাশি তাদের মিডিয়াগুলা দিন নাই রাত নাই তাদের দেশের অনেক ঘটনা বাংলাদেশের বলে চাপিয়ে দিচ্ছেন। 2024-এর আগে সারা বাংলাদেশে গেল 15 বছর 16 বছর খুঁটিনাটি অনেক ঘটনা কিন্তু ঘটেছে। সেই সময়কার ঘটনাগুলোরও ভিডিও ফুটেজ তারা তাদের টেলিভিশনের মাধ্যমে, তাদের জাতীয় ব্যক্তিত্বদের মাধ্যমে, আইডিতে শেয়ার করার মাধ্যমে মানে নানানভাবে ভারতের জনগণের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছে যে তথ্যগুলো আসলে সঠিক নয়। তবে এটা একটা হাস্যকর ইস্যু এই কারণেই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা প্রযুক্তি আছে, এর নাম হচ্ছে রিউমার স্ক্যানার অথবা ফ্যাক্ট চেক। যখন কোনো একটা ইস্যু ভাইরাল হয় তখন ওই ভাইরাল ইস্যুটাকে আসলে সঠিক নাকি ভুল, ফ্যাক্ট চেক বা রিউমার স্ক্যানার তারা কিন্তু এই কাজগুলো করে প্রমাণ দেয়। এখন পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারত স্পর্শকাতর 97টি ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে, যার মধ্যে 95টাই হচ্ছে ভুয়া। ভুয়া মিন্স এখন এগুলাকে যা দেখানো হচ্ছে এগুলা না। ইভেন এমনও কর্মকাণ্ড হয়েছে যে পশ্চিমবঙ্গের মন্দির ভাঙার ভিডিও, পশ্চিমবঙ্গের একজন হিন্দুকে মারধরের ভিডিও, নিজেরা নিজেদেরকে মারছিল কোনো এক কারণে, এগুলা পর্যন্ত বাংলাদেশের বলে বিভিন্ন জায়গার বলে চালিয়ে দেওয়া হচ্ছিল, যা ফেসবুক আপনার সামনে নিয়ে আসছে। গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে যখন একের পর এক গুজব ছড়াচ্ছে, তো রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর আপনার 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে শুধুমাত্র ভুয়া খবরই বাংলাদেশকে নিয়ে আপনার প্রচারিত হয়েছে। ভারতের অন্তত 49টি গণমাধ্যম এই ভুয়া খবর প্রচার করেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব আপনার প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস,
জি নিউজ, লাইভ মিন্ট প্রত্যেকেই গুজব প্রকাশ করছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তাক তারাও গুজব প্রকাশ করেছে। এছাড়া বাকি 41টি গণমাধ্যম তারাও গুজব প্রচার করছে। আপনি ভাবতে পারেন পুরোটা রাষ্ট্রের মিডিয়াগুলা বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। এই অপতথ্য ছড়াই একটা জিনিস তারা হাসিল করা ট্রাই করছে, পশ্চিমাদের নজরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করতে। স্যার, এটাতে আমরা আবার সহযোগিতা করছি। আমরা আমাদের প্রোগ্রামগুলো রাখি সবসময় জুমার দিন। তো আমাদের সাধারণ মানুষরা দিন দাড়ি টুপি পাঞ্জাবিতে রাজপথে যায়, একটা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে, আর ভারতের মিডিয়া কাভার করে যে দেখো লক্ষ লক্ষ হুজুর আবার বাংলাদেশ দখল করে ফেলতেছে, এই দেশ তো ভাই মৌলবাদীদের দেশ হয়ে গেছে। আবার বিভিন্ন ধরনের বক্তব্যকে তারা ইংরেজিতে ডাবিং করে আন্তর্জাতিক অঙ্গনে বা তাদের মিডিয়াতে তারা প্রকাশ করে, যার কারণে তাদের মিডিয়ার নিউজগুলো কিন্তু ইন্টারন্যাশনালি দেখে। 10-12টা তাদের মিডিয়া আছে, বাংলাদেশ এগুলো দেখে না। তো সেই কারণে হয় কি যে এগুলো দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন একটা খেলা তারা খেলার চেষ্টা করছে, যে মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বশক্তির সামনে দাঁড় করানোর চেষ্টা করছে। আর এতে কিছুটা ভূমিকা আওয়ামী লীগও রাখছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই বিএনপি যখন 16 বছর ক্ষমতায় ছিল না, বাংলাদেশের অনেক কিছু তারা বিশ্ব দরবারে বুঝতে চাইছে যে আওয়ামী লীগ কত খারাপ, বাংলাদেশ শেষ। এখন আওয়ামী লীগ ঠিক একই খেলা করতেছে, বিএনপি জামাত বা ইউনূস সরকার কত খারাপ, বাংলাদেশ শেষ। দিন শেষে তারা কেউই দেশের জন্য আসলে রাজনীতি করে কিনা মাঝে মাঝে মনে হয়। কারণ নিজের দেশকে বিশ্বের সামনে সন্ত্রাসী, মৌলবাদী অথবা এইবাদী অথবা ধরেন হিন্দুদের বিরোধী, আলেম বিরোধী, এক একটা দেশে তো এক একটা ইফেক্ট হয়, তাই না? এগুলো কখনোই রাষ্ট্রের স্বার্থে হতে পারে না। তো ভারত এই যেই খেলা খেলছে এটা খুব বেশি দূর যায় নাই। এই কারণেই ফেসবুক এবং তথ্য প্রযুক্তির যুগে এগুলা মার্কেটে মানুষ সাময়িক খাইলেও পরে কিন্তু এগুলো খায় না। এই দেখেন ভারতের মোটামুটি সব দিক থেকে একটা পজিটিভ ভূমিকা কিন্তু তাদের দেশের ব্যবসা বাণিজ্য হিসাব করা শুরু করে দিচ্ছে। দর্শক, একটা দারুণ বিবৃতি চোখে পড়লো। সেটা হচ্ছে ভারতীয়দের উদ্দেশ্যে 145 নাগরিক। তারা কি বলছে? তারা বলছে যে আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়বো, আপনারাও আপনাদের দেশে রুখে দাঁড়ান। তার মানে আমরা আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে লড়বো, আপনারাও রুখে দাঁড়ান আপনাদের দেশে। অর্থাৎ দুই দেশেই যদি যার যার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়ানো হয়, তাহলেই কিন্তু জনগণের মঙ্গল আসবে এবং অসাম্প্রদায়িক শক্তি, দুই দেশের অসাম্প্রদায়িক শক্তির একটি শক্তি বাড়বে, যেটা দিয়ে সত্যিকার অর্থে দুই দেশের সম্পর্ক, দুই দেশের মানুষের মৈত্রী এবং সৌহার্দ্য এটা অটুট থাকবে এবং এটা উত্তরোত্তর বাড়বে। অর্থাৎ এক দেশ আরেক দেশের বিরুদ্ধে না, বরং যার যার দেশে তার তার দায়িত্বটা পালন করা উচিত। ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে বিবৃতি দিয়েছেন 145 জন নাগরিক। বিবৃতিতে ভারতের জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে, সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়বো, আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। শুক্রবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। 145 নাগরিকের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মার্ক্সবাদীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। রাফিকুজ্জামান ফরিদ হচ্ছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মার্ক্সবাদী অংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এই অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরাতে চাইছে। ভারতের জনগণ এবং ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না। আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা। জুলাই আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন, এটা সত্য। শুধু কলকাতা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা সংহতি জানিয়ে বড় বড় মিছিল করেছে। সেখানে বিজেপি সরকার নেই, সেই বিজেপি এখন বক্তব্য দিচ্ছে, উস্কানি দিচ্ছে যে ভারতে হিন্দুদের নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও ভারতের জনগণ। অথচ বাংলাদেশের জনগণ যখন কি গণতন্ত্রের জন্য রুখে দাঁড়ালো, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়ছিল, সেই লড়াই কিন্তু বিজেপি সরকার এক বিন্দু পরিমাণ সমর্থন দেয়নি, বরং ভারতের সাধারণ জনগণ, নানা দল, প্রগতিশীল বাম গণতান্ত্রিক দল, তারা কিন্তু রাস্তায় আন্দোলন করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের, মানে দুই দেশের আন্দোলনের পক্ষে সংহতি জ্ঞাপন অনেক দিনের একটি ঐতিহ্য। সাম্প্রদায়িকতাকে ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িকতা মানুষে মানুষের বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরো অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ারকে কাজে লাগায়। তারা এই কৌশল খাটিয়ে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পাওয়াটা নিশ্চিত করতে চায়। বিশেষত রাজনৈতিক পট পরিবর্তন কালে সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনা বারবার ঘটতে দেখা যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়িতে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে এবং 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গণঅভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘর বাড়ি
ও মন্দিরা পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করে। এছাড়া ভারতের জাতীয় পতাকা মানানোর ঘটনায়ও এদেশের গণতন্ত্র মানা মানুষ প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি, এখনো করছে না। ভারতের এক গণমাধ্যম ঢাকা আগরতলা ঢাকা রুটে একটি দুর্ঘটনাকে পরিকল্পিত বলে প্রচার করে। সেই প্রচারের কয়েক ঘন্টার মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে অর্থাৎ বাংলাদেশ মিশনে আক্রমণ হয়, বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। সহকারী হাইকমিশন হামলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করলেও মিথ্যা প্রচারণা বন্ধের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমরা চাই বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথভাবে দেখানো হোক। এইসব প্রচারণা থেকে লাভবান হয় সাম্প্রদায়িক শক্তি, লাভবান হয় শাসক গোষ্ঠী। যাক, চিন্ময় দাসের গ্রেপ্তার হওয়ার পর ভারত সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে অবাক হয়েছেন বলে নাগরিকদের বিবৃতিতে উল্লেখ করা হয়। চিন্ময় কৃষ্ণের বিচার পাওয়ার অধিকারকে আমরা সমর্থন করি, সেটা সবারই আছে, কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে তড়িঘড়ি করে তার পক্ষে বিবৃতি দিল তা বিস্ময়কর। তাকে আদালতে উপস্থিত করার দিন ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এদেশের জনমানুষের সম্মিলিত চেষ্টায় এই ঘটনার অজুহাতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটাও মনে রাখা দরকার। আমি আগেও বলেছি যে সাইফুল ইসলামের এই এত বড় একটা ঘটনা, নির্মম মৃত্যু, তারপর কিন্তু কোনো ঘটনা ঘটেনি। যাক, এই লম্বা বিবৃতির এখানে স্বাক্ষর করেছেন আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, সাইফ ফেরদৌস, হারুনা রশিদ, স্বাধীন সেন, গীতিয়ারা নাসরিন, ফাহমিদুল হক, কামরুল হাসান মামুন, তুহিন মাহমুদ, সামিনা লুৎফা, মোশরেফা মিশু, সীমা দত্ত, আলতাফ পারভেজ, কল্লোল মুস্তফা, আশরাফ কায়সার, মাহা মির্জা, জ্যোতির্ময় গড়ুয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ট্রাম্প তো মোদিকে বিপদে ফেলে দিল। তো বাংলাদেশের যারা বঙ্গবন্ধু সৈনিক, ট্রাম্প মোদিকে কিভাবে বিপদে ফেললো এটা বলবো, তার আগে আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আমি, না বলে পারতেছি না। এতদিন তো রাজনীতি করছেন বঙ্গবন্ধুর নাম ভাঙাইয়া, যে শেখ হাসিনা বলছে আমার বাপ দেশ স্বাধীন করছে, তা আমার বাপ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আপনারাও বলছেন। এখন বঙ্গবন্ধুর নাম ভাঙায় তো রাজনীতি হইতেছে না, এখন কি করতে হবে? জাতির চাচা লাগবে। এখন জাতির চাচার স্থানে তো আমাদের ট্রাম্প চাচারে বসাই দিচ্ছে। যে আপনাদের স্বপ্ন, কালকেও দেখলাম আমি লাইভে যখন ছিলাম, একজন কমেন্ট করছে যে জানুয়ারি 20 তারিখের পরে তোদের কি হবে চিন্তা ভাবনা কর, জানুয়ারি 20 তারিখে তোদেরকে দেখে নিব। অনেকেই বলতেছে, যাই হোক, ওদের কয়েকটা দিন চলে গেছে, 10 তারিখ, 26 তারিখ, 15 তারিখ, অনেকগুলো তারিখ চলে গেছে। তো এখন বলতেছে জানুয়ারি 20 তারিখের পরে তোদের কি হয় এটা দেখ, এটা বলতেছিল। জানুয়ারি 20 তারিখ পরে কি হবে? শেখ হাসিনা দেশে আসবে কার হাত ধরে? মোদিনা ট্রাম্পের হাত ধরে। শেখ হাসিনার কি ট্রাম্প চেনে? শেখ হাসিনার সাথে ট্রাম্পের কথা হয়? হ্যাঁ, শেখ হাসিনা বসে আছে মোদির ভরসায়, কারণ মোদির নাকি বন্ধু হচ্ছে ট্রাম্প চাচা। মোদির বন্ধু, মোদি যেটা বলবে সেটাই শুনবে। কিন্তু সেটা তো হচ্ছে না। মোদিকে তো অলরেডি বিপদে ফেলেই দিছে ট্রাম্প। বারবার করে একটা কথা বলি যে আমেরিকা তাদের পররাষ্ট্র নীতির বাইরে যায় না, বাংলাদেশ শেখ হাসিনার মতো দেশ বিলিয়ে দেয় না। তাদের পররাষ্ট্রনীতি জায়গা রাখে, বন্ধুত্বের জায়গায়। এটা মাথায় রাখতে হবে। তো ট্রাম্প চাচা কি করছে? ক্ষমতা গ্রহণের আগেই জানুয়ারি 20 তারিখে, আজ থেকে আরও প্রায় 1 মাস 1.5 মাসের উপরে, দুই মাসই হয়ে যাবে, ধরেন 2 মাস পরে হচ্ছে ক্ষমতা গ্রহণ করবে। ক্ষমতা গ্রহণ করার আগেই জাস্ট বলছিল এই কথা যে যারা ব্রিক্সের সদস্য কান্ট্রি তারা কোনো ধরনের সুবিধা পাবে না, এবং তাদের যে শুল্ক সুবিধা এইটা 100% দিতে হবে, শুল্ক সুবিধা দিবে না, উঠাই নেবে। এটা বলছিল না? শুধু এই কথা বলছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। ভারত কত বড় সংঘাতের জন্য প্রস্তুত হয়ে আছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। যত কৌশল বের করতেছে সব কৌশলে ব্যর্থ হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধ। আবারও নতুন একটা কৌশল বের করেছে ভারত। এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে কঠিন জবাব দিয়েছেন, কঠিন বার্তা দিয়েছেন। আপনারা যা বিস্তারিত আলোচনায় শুনতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।